তুই ঠিক ছিলি না বলেই তোর স্বামী পরকীয়া করে গেছে। এটা নিয়ে এত মাতামাতির কী আছে? কম বেশি সবাই এমন করে। তুই কি সেলিব্রিটি যে বিচার চাইবি আবার ডিভোর্স দিবি? এখন একা থাকতে তোর কষ্ট হচ্ছে না? বড় বোনের মুখে এই ধরনের কথা শুনে ঈশাদ যেন কথা হারালো। সংসারে এমন অনেক কিছুই হয়। তুই যে ঠাস করে ডিভোর্স দিয়েছিস এটা ঠিক করিসনি। হয়তো পরে মামুন ভালো হয়ে যেতে পারত। ঈশাদ এবার সুন্দর মতো বিছানায় বসলো। কথাগুলো শুনতে শুনতে পানি খেলো। এতক্ষণ নার্ভাসনেসে হাত পা কাঁপছিল। এখন বেশ শান্ত স্বরে বলল, আপু ফোন দিয়েছে কেন? ওপাশ থেকে তেতে উঠে জবাব এলো, কেন? আবার তুই কেমন আছিস তা জানার জন্য। ঈশাদ এবারও শান্ত স্বরে বলল, বিগত কথাগুলো এক ফোঁটা বোঝা যায়নি। আমি কেমন আছি জানতে চেয়েছ? বরঞ্চ আমি কতটা খারাপ আছি তা নিয়ে উল্লাস করে যাচ্ছ। কারণ গত 27 দিনে কেউ একবারের জন্য খোঁজ নাওনি বেঁচে আছি না মরে গেছি। এখন তোমায় বলি, দুলাভাই গত কক্সবাজারে ট্রিপে তার মেয়ে অ্যাসিস্ট্যান্ট নিয়ে এক রুমে থেকে এসেছে। আমায় ক্লাসমেটের বলেছিলাম। ছবিগুলো আই গেম ওনার ইনবক্স পাবো। এখন তুমি সংসার করবা কিনা তোমার ব্যাপার। তবে কোনো লুচ্চ অপদার্থের সাথে আমি সংসার করব না বলে ঠাস করে ডিভোর্স দিলাম। আর হয়তো মামুন ভালো হয়ে যেতে পারত, কিন্তু ভালো হতো কি না গ্যারান্টি নেই। ও নিজেই ডিভোর্স নিয়ে খুশি, তবে দোষ আমার একার উপর আসছে কেন? লম্বা একটা শ্বাস নিয়ে ফের ঈশাদ বলল, তোদের জনে জনে বোঝানোর মতো ইচ্ছা শক্তি কোনোটাই আমার নেই। যদি বুঝতে তবে গাধার মতো এসব বলতে না। এখন আমার জন্য সোসাইটিতে মুখ দেখাতে পারছো না বলে এই সমস্যা? তাহলে বলে দিও ঈশাদ মরে গেছে, আর এবার তোমরা নয় বরং আমি তোমাদের ত্যাগ করলাম। আর হ্যাঁ, আমি তোমাদের চিন্তা ভাবনা বাইরে ভালো আছি বলে কল কেটে সিন বের করে রাখলো। বিকালে সেন্স করবে, ফেসবুক আইডি হোয়াটসঅ্যাপ যাবতীয় সব কিছু ডিলিট করে ফেলবে। যারা একটু মাথায় হাত না বুলিয়ে সান্ত্বনার বাণী না দিয়ে আরও খুঁচে খুঁচে কষ্ট দেয়, ওরা কখনো আপন মানুষ হতে পারে না। ঈশাতে চাইও না, তাই আর যোগাযোগ রাখবে না। এই এক জীবনে ভাই বোনেরা শুধু আঘাতই দিয়ে গেছে। ঈশাদ ওদের কল্পনার বাইরে ভালো থেকে দেখিয়ে দিবে। যারা আঘাত করে ওরা ভুলে যায়, যারা আঘাত পায় ওরা মনে রাখে। এর মধ্যে নিশা এসে বলল, ওর মামাতো ভাই সিবি দেখে ঈশাদকে যেতে বলেছে। ঈশাদের মনে হলো সৃষ্টিকতা লেখনীয় খুব নিখুঁত। ঈশাদ একটা হারিয়ে হয়তো আরেকটা পেতে যাচ্ছে। ওয়াশরুমে ঝর্ণার পানির নিচে আনান দাঁড়িয়ে আছে। এই পানিতে সারাদিনের ক্লান্তি কেটে যাচ্ছে। ইদানিং একটুতে টায়ার্ড লাগে, হয়তো সব কিছু থেকে আনানের মনে উঠে যাচ্ছে বলে। কাল থেকে কাজ আরও বাড়বে। এতদিন ইউনিভার্সিটি, ফ্যামিলি, অফিসের টুকটাক কাজ, ডিল এসব ছিল। বাসায় ল্যাপটপের অফিসে কাজ সেরে নিব। তবে হারুনের কারণে সব ওলটপালট হয়েছে। এখন ভার্সিটির পর ফার্মের টাইম দিতে হবে। কাজ আরও বেড়ে গেছে। তার উপর বাচ্চা দুটোকে সময় দিতে পারে না। ইদানিং অহনা বড় হচ্ছে, ওদিকে আহান দু চোখে দেখতে পারে না। দিনা বেগম ঘর, স্বামী, বাচ্চা এসব দেখে কুল পায় না। কিভাবে কি হবে এসব ভাবতে আনানে মানসিকভাবে দুর্বল লাগে। মাঝে মধ্যে মনে হয়, ইস, কেউ যদি তার ভাগের দুঃখগুলো নিয়ে নিত। আজ আবার ফার্মের জন্য দুজন ক্যান্ডিডেট দেখেছে, একটা হারুনের মতো আর একটা স্যালারি কম, তাই করবে না। কাল আরও দুজন দেখবে, দ্রুত পেয়ে গেলে মঙ্গল। অফিসের জন্য এখন যোগ্য থেকে নিষ্ঠবান কাউকে দরকার। সে শাওয়ার নিয়ে বের হতে শুনল অহনা কান্নার আওয়াজ। নিশ্চয় পড়ে গেছে। সে দৌড় দিল। পরনে তার তাওয়ালা। গিয়ে যা দেখলো তাতে চোখ ছানা বড়া হলো। আহান অহনাকে কোলে নিয়ে কান্না থামিয়েছে। আনান চোখ ডলল। সে ঠিক দেখছে তো? বিগত 6 মাস কম যুদ্ধ করেনি আহান আর অহনাকে মিলানোর। তবে কেমনেই অসম্ভব সম্ভব হলো? আহান পিছনে ফিরতেই পাপাকে দেখে বিব্রত হলো। আনান দেওয়ালে ঠেস দিয়ে দুহাত ভাঁজ করে বলল, আমি স্বপ্ন না দেখে থাকলেও এই অসম্ভব সাধন কিভাবে হলো? আহান বলল, কেন, আমি কি আমার বোনকে আদর করতে পারি না? আনান বলল, অবশ্যই পারো, তবে যা এতদিনে আমি বুঝিয়েতে পারিনি তা কেমনে হলো জানতে চাইছি।
আহান বলল, আমি চাই না ও আমায় ঘৃণা করে বেড়ে উঠুক। আমি চাই সবাই আমাকে ভালোবাসুক। ছেলের মুখে এমন গোছানো কথা শুনে আহান বিস্মিত হলো। তবে এখন ঘাটালো না, ছেলে বলতে চাইল না। রাতে আজ আনান এক প্লেট থেকে দুজনকে খাইয়েছে, সঙ্গে নিজেও খেয়েছে। এতদিন হিমশিম খেতে হতো দুজনকে দুবার খাওয়াতে। আজ কেমন কাজ কমে গেছে। যদিও আহানের জন্য আলাদা রুম আছে, তবে মাঝে মধ্যে আহান আহানকে নিজের কাছে রাখে আর অহনা দিনা বেগমের কাছে। আনান ছেলের মাথা হাত বুলিয়ে বলল, পাপাকে বলবে না। ব্যাস, আহান আর নিজের মধ্যে রাখতে পারল না। গড়গড় করে ঈশাদ যা যা বলেছে সেই সাথে বিকালের কাহিনীর সব উর্গে দিল। সব শুনে আনানের কেন যেন মায়া লাগলো ঈশাদ তাসনিমের প্রতি। এই মেয়েও তার মতো হতভাগা। তবে ছেলেকে বলল, বেশ ভালো করেছ, এখন থেকে ম্যামকে কষ্ট দিবে না, ভালো স্টুডেন্ট হয়ে থাকবে। আর মনে মনে বলল, তোমার ম্যাম আমার কষ্ট একদম সহজ করে দিয়েছে, এর জন্য তার পাওনা আছে। ঈশাদ সেদিনে কেন মিষ্টি রঙের জামাটা পরল। তার রং তেমন ফর্সা না, তবে হলদেটে রঙের, তাই মিষ্টি গোলাপি এই রঙের জামা পরলে বেশি ফুটে ওঠে। তাই ঘুরে ফিরে সব এই রঙের জামা কেনা হয়। আরেকটা হচ্ছে, ছোটোকালে ট্রমা ও রং নিয়ে বেশ কথা শোনাতো, কারণ মা আর বড় বোন ফর্সা ছিল। আগে মন খারাপ হলো, এখন হয় না। সৃষ্টিকর্তা যেমন বানিয়েছে তেমনই ঠিক আছে। নিজেকে পরিপাটি করে হালকা ব্রেকফাস্ট করে ঈশাদ বের হলো। ঘড়িতে 9:30। সে এসেছে ইন্টারভিউ দিতে। ঘড়িতে যখন 10:20 তখন ঈশাদকে ডাকা হলো। ঈশাদ নক করে ভিতরে ঢুকলো। বসের দিকে তাকাতে বিস্ময় যেন কথা হারালো। এ তো আহানের বড়লোকি আব্বা, এই লোক এখানে কেন? আনান তখন কাজ করছিল, ঈশাদকে দেখেনি। সে বলল, আপনার নাম কি? ঈশাদ নিজেকে ধাতস্থ করে বলল, ঈশাদ তাসনিম। নামটা চেনা লাগছে। দেখে আনান চোখ তুলে তাকালো। এই তো তার ছেলের টিচার। সে সিবি দেখল। ওই ছবির সাথে বাস্তবে ঈশাদের মিল নেই। এনআইডি ছবি দিয়েছে মনে হয়। আনান নিজেকে দ্রুত সামলে নিয়েছে। এটা পার্সোনাল নয়, প্রফেশনাল লাইফ। সে বলল, এখানে পূর্ব অভিজ্ঞতা লেখা আছে, ওটা নিয়ে বলুন। ঈশাদ শান্ত কণ্ঠে বলল, অনার্স সেকেন্ড ইয়ারে থাকাকালীন কিছু কারণে পার্ট টাইম জব নিয়েছিলাম অ্যাকাউন্টে। পরবর্তীতে ওটা ফুল টাইম হয়েছে, তাই এক্সপিরিয়েন্স আছে। এজন্যই এই পোস্টে নিজেকে যোগ্য প্রার্থী বলে মনে করছি। কনফিডেন্স দেখে আনান আধেখা হাসে বলল, এস ইউ নো, আমারটা ছোট পরিসরে প্রতিষ্ঠান, তবে বৈদেশিক লেনদেন খুব ভালো হয়। তাই একজন সৎ কাউকে চাইছি, যে যতটুকু কাজ করবে সততা নিয়ে কাজ করবে। স্যালারি 30,000। কোনো নেগোসিয়েশন আছে? ঈশাদ ভেবেছিল 10-15,000, তবে 30 শুনে খুশিতে নাচতে মন যাচ্ছে, কিন্তু এখানে নাচা যাবে। সে বলল, নো স্যার। আনান বলল, গুড দেন, ইউ আর হায়ার। ঈশাদ ভেবে ভেবে যাচ্ছে। অফিসের কাজ 10:30 থেকে 3:30 পর্যন্ত। এরপর সন্ধ্যার দিকে আবার বসকে আপডেট জানাতে হবে। এখন দুপুরবেলা টিউশনটা ছেড়ে দিতে হবে। পৃথিবী আসলে গোল। 1 মাস ধরে যার ছেলেকে পড়াচ্ছে, আজ আবার তার প্রতিষ্ঠানে কাজ পেয়েছে, অথচ এর আগে জানতই না আহানের বাবাকে। কত অদ্ভুত। আজ খুব খিচুড়ি খেতে মন যাচ্ছে। বাড়িতে তার পছন্দের রান্না তেমন হতো না। দেখা যায় যখন বিরিয়ানি খেতে মন চাচ্ছে তখন মাছের পাতলা ঝোল রান্না করা হতো, যখন সবজি খেতে মন চাইছে তখন মাংস রান্না করা হতো। তাই এখন নিজের যত্নে এক চুলও ছাড় নয়। আলসে লাগছে, তবু সবজি বিরিয়ানি আর মুরগির মাংস ভুনা করলো। সঙ্গে আমের আচার কিনেছিল হোস্টেলের একজন থেকে। ব্যাস, চমৎকার দুপুর। ঈশাদের কথায় কথায় জেনেছিল আহানের পছন্দ, তাই রাতের জন্য অল্প রেখে ওর জন্য বক্স নিল। আনানকে বক্সটা দিতে আনান বেশ খুশি। কিচেনে রাখলো। ম্যাম চলে গেলে খাবে, সাথে অহনাকেও একটু দিবে। আহান পড়তে বসলো। আনানকে সারাদিন দৌড়ের ওপর গেছে। কিছুক্ষণ আগে ভার্সিটি থেকে এসেছে, লাঞ্চ করা হয়নি।
সে কিচেনে গেল। সাদা বক্স থেকে খুশবু আসছে। দেখলো খিচুড়ি আর মুরগি ভুনা। আর প্লেট না নিয়ে বক্সটা ওভেনে গরম করে নিয়ে গেল রুমে। আনান খাতা দেখছে, সাথে খাচ্ছে। মিস ঈশাত না আসা পর্যন্ত অফিসের কাজগুলো তাকে দেখতে হবে। এক লোকমা মুখে নিতে তৃপ্তিতে চোখ বুজে এলো। কি মজা! পাশে আবার আচারও আছে। কে দিয়েছে কে জানে, তবে রান্নার হাত ভালো বেশ। আনান সবটুকু খেয়ে নিল।